নমস্কার, স্বপ্ননীল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আজকের গল্প ভূতের রাজা, লেখক হেমেন্দ্র কুমার রায়। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশন যেতে হলে প্রায় 30 মাইলেরও ওপর পথ পার হতে হবে। পাহাড়ি পথ, 1 মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভালুকের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনাও কম নয়। সকালবেলায় বেরোলেই মাঝপথে সন্ধে হবেই, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় একটি শিকার কুটি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরোলে এই কুটি হতো তাদের আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল, তাকে গিয়ে অনুরোধ জানালুম শিকার কুটিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোঁজবার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় না, কুটি খালি পড়ে আছে। আপনি 1 রাত কেন, 1 মাস থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেনডেন্ট টেলার সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন। কুটিতে ঘর আরও আছে, আপনারও থাকবার অসুবিধা হবে না। কিন্তু কি? কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনি কুটিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো। কুটির পাশেই শালবনের ভেতর সাঁওতালিদের এক ভুতুড়ে দেবতা আছে। সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালিরা পর্যন্ত সন্ধ্যার পর ও পাড়া মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতরে ঘুমোতে আসে। আমি করে হেসে উঠে বললাম, বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা। আমি রাজি। ম্যানেজার বললেন, আমি অবশ্য সব ছেলে মানুষের কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুটিতে পৌঁছলুম। ডুলি বেয়ারারা বলে গেল, মাইল 3 তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুটির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাকে পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্ত যে, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি। তুমি? আমি হোমে যাচ্ছি। তুমি কি আজ এখানে থাকবে? হ্যাঁ সাহেব। বেশ, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে, এ ভালোই হলো। 2 জন কেন সাহেব, 3 জন। 3 জন আবার কে? তুমি কি আমার আর্দালির কথা বলছো? ও, তাকে আমি মানুষের মধ্যে গণ্য করি না। না সাহেব, তোমার আর্দালির কথা বলছি না। তবে কি কুটির দারোয়ানের কথা ভাবছো? না, সে রাত্রে এখানে থাকে না। না, আমি দারোয়ানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালিদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন? টেলার হেসে বললে, ও হো, শুনেছি বটে, তা সে রূপকথার এক বর্ণও বিশ্বাস করি না। তুমি করো নাকি? করলে একলা এখানে রাত কাটাতে আসি? টেলার পাইপে 3-4টে টান মেরে বললে, দেখো গুপ্ত, সাঁওতালিদের ওই দেবতাটিকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর 2টি নেই। তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন। আমি হেসে বললুম, তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতা আর কুটির ভেতরে শুতে আসবে না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডাটা কোথায়? টেলার আঙুল দিয়ে দেখিয়ে বললে, ওই যে ওইখানে। মিনিট খানেকের পথ পায়ে এগিয়ে গেলুম। কুটির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ায় একটা পাথুরে ঢিবির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তি দেখতে পেলুম। মূর্তিটার রং করা কাঠের। তার দেহ মানুষের মতো বটে, কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর, দেখলেই বুকের কাছটা ছ্যাঁত করতে থাকে। মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে, কান দুটো হাতির মতন, মুখখানা খানিক সিংহ আর ভাল্লুকের মতন। দুটো গোল গোল কাচের চোখ
আগুনের মতো জ্বলছে। হাঁ করা বড় বড় দাঁতওয়ালা, মুখের ভেতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে। কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একখানা লিকলিকে সরু বাখারির উপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। কাঠকে কুঁদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তির গায়ের রং আলকাত্রার মতো কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে ও খানিক হলদে। ভাবলুম, এ মূর্তি যদি সত্যি সত্যি রাত্রে কুটিরের ভেতরে ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এই জীবনে আর ভাঙবে কি? ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলুম। টেলার পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল। আমাকে দেখে সে বলল, গুপ্ত, খুব ঝড় বৃষ্টি আসছে, ওই দেখো। সত্য কথা, পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্টি পাথর হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। টেলারের নিমন্ত্রণ দিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি। এখন টেলার তার ঘরে শুয়ে হয়তো দিব্যি আরাম নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূতটুত কিছু মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভেতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভুলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে, তত তারা মনের উপর চেপে বসে, নরম মাটির উপর ভারী পায়ের দাগের মতো। বাইরে বৃষ্টি ঝরছে ঝমঝম ঝম, মাঝে ঝোড়ো দমকা হাওয়া হা 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 করে উঠছে, যেন কোনো শত্রুরকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতর থেকে একবার শুনলাম হায়নার অট্টহাসি, একবার শুনলুম শৃগালদের মায়া কান্না, আর একবার শুনলুম বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপর দুম দুম করে আঘাত হলো। ধর্মর করে আমি বিছানার উপরে উঠে বসলুম। সে কি আসছে, সে কি আসছে? দরজার উপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজাটা নড়ে উঠেছে নিশ্চয়ই। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি। এমন সময় বাইরে থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় গান শুনলুম। লোগো গুরু দীর্ঘ চিনিন ঘন্টা বাড়ি মা কাওয়ার। এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতালি গান গাইছে। কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কোন সাঁওতালি মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপর ঘন ঘন আঘাত হলো, এবারে আরও জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এই যে সত্যি সত্যি কে দরজা ঠেলছে আর ঠেলছে। তবে কি সে এসেছে? তবে কি সে এখানে ঘুমোতে এসেছে? আবার গান শুনলাম, এবার আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপরে সেই তীব্র ক্ষণক্ষণে গলার গান। লঘু গুরু দীর্ঘ চিনিন ঘন্টা বাড়ি মা কাওয়ার। হঠাৎ উল্টো বিপদ। কুটির ভিতর দিককার দরজায় ঘন ঘন আঘাত। ভিতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি, এমনি সময় শুনলাম, গুপ্ত, ভগবানের দোহাই, দরজা খোলো, দরজা খোলো শিগগিরই। এ তো টেলারের গলা। আহ, বাঁচলুম। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম। টেলার ধুরমুর করে ঘরের ভেতরে ঢুকে পড়ল, তার চোখে মুখে পাগলের মতো, আর তার হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললুম, মিস্টার টেলার, হয়েছে কি? এত রাত্রে কি দরকার তোমার? টেলার দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, গুপ্ত, আমার ঘরের দরজায় ক্রমাগত কে লাথি মারছে আর গান গাইছে। তুমিই কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে? আমি বললুম, না না, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমারও ঘরের দরজায় কে যেন নাড়ছে আর গান গাইছে। ওই শোনো। দুম দুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচণ্ড আঘাত হলো। সঙ্গে সঙ্গে সেই গান, দুগো গুরু দীর্ঘ চিনিন ঘন্টা বাড়ি মা কাওয়ার। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপরে আছড়ে পড়ল, এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলুম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। কেউ কেউ এ কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল।
টেলরের বন্দুক দ্রুম করে গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা স্যাঁত করে বারান্দার একপাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলর চেঁচিয়ে উঠল, গুপ্ত, গুপ্ত, জানালা বন্ধ করে দাও, জানালা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলর মনে করে বাঙালি কাপুরুষ, সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানালার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলুম। টেলর টলতে টলতে আমার বিছানার উপরে বসে পড়ল। বললে, গুপ্ত, কিছু মনে করো না, আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো। বাইরে আবার সেই গান গাইলে, যুগগুরু দীর্ঘশিনীর ঘণ্টা বাড়ি মাকাওয়ার। সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছেই। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালুম। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরা টোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোন অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যতদূর নজর চলে খালি দেখা যায় অরণ্য, শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর, এবং তারই ভিতরে এসে পড়েছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো। কোথাও পশু পক্ষী কীট পতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল, কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলুম, এই, কে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোলো। কে তুই? আমি ঠাকুরের পূজারি। ঠাকুর? কে ঠাকুর? যিনি ওই শাল বনে থাকেন। এখানে কি করছিস? ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমাতে আসেন, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি। কাল রাতে তাহলে তুই দরজা ঠেলেছিলি? আমি ঠেলেছিলুম, ঠাকুরও ঠেলেছিলেন। আর গাইছিল কে? আমি। এমন সময় টেলরও ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বললুম। টেলর তো শুনে মহা খাপ্পা। ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভেতর কোথায় অদৃশ্য হয়ে গেল। টেলর বললে, রাস্কেলকে ধরতে পারলে একবার দেখিয়ে দিতুম। ওহ, সারা রাত কি অশান্তিতেই না কেটেছে। আমি বললুম, যাক, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আমাদের কি উপায় হবে? কুটির দারবানও এলো না, ডুলি বেয়ারারাও এই দুর্যোগে বোধহয় আসবে না। আমরা যাব কেমন করে? টেলর বললে, আমাকে যেমন করেই হোক আজ যেতেই হবে। বোম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতুম, কিন্তু আমার টু সিটার গাড়ি। আমি, আমার আর্দালি, তুমি, তোমার চাকর আর তোমার মালপত্র, অতটুকু গাড়িতে তো ধরবে না, কাজেই যেতে হবে। আর্দালি! টেলরের আর্দালি এসে সেলাম করলে। টেলর বললে, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। আমি বললুম, তুমি কি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? টেলর বললে, নিশ্চয়ই, আমার যেই কথা সেই কাজ। আবার রাত এলো। বৃষ্টি এখনো থামেনি। আমি এখনো কুটিতে বন্দি হয়ে আছি। টেলর চলে গেছে এবং যাওয়ার সময় সাঁওতালিদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুটির ভিতরে ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না। একখানা ইংরেজি নভেল বার করে পড়তে বসলুম। ঘণ্টা দেড়েক পরে তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি, এমন সময় শুনলুম বাইরে সিঁড়ির উপরে আওয়াজ হলো, ঠক 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 ঠক, ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাছ বরাবর এলো। তারপর দরজার উপরে শুনলুম ধাক্কার পর ধাক্কা। কি আপদ! টেলর তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে, এ আবার কে জ্বালাতে এলো? নিশ্চয়ই সেই সাঁওতালি পুরুষ বেটা। সে হতভাগ্য রোজ রাত্রে এইখানে আরাম করে ঘুমোয় আর চারদিকে রটিয়ে দেয় কুটির ভিতরে ভূতের রাজা শুতে আসেন। ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল। একবার ভাবলুম দরজা খুলে পুরুষটাকে লাথি মেরে তাড়িয়ে দিই। তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতরে রাত্রে একলা আমি এখানে আছি বলে যদি কোনো দুষ্ট লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালুম। দরজার এক জায়গায় একটা ছেঁড়া ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম, কে আছো? চলে যাও, নইলে আমি বন্দুক ছুঁড়ব। কোনো জবাব নেই। দরজার উপরে ধাক্কাও থামল না। এখনও আমার কথা শোনো, নইলেই। বিশ্রী গলায়
কে যেন হাসতে লাগলো। আমি বন্দুকের ঘোড়া টিপলুম, সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল। ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুটির সিঁড়ির উপরে শব্দ শুনলুম, ঠক ঠক ঠক। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল। সে হাসি অমানসিক, শরীরের রক্ত যেন জল করে দেয়। শেষ রাত্রে জল ধরে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার কচি রোদ এসে ঘরখানায় যেন হাসিতে ভরিয়ে তুললে। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দার বেরিয়ে দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে। তেড়ে গিয়ে মারলুম এক ধাক্কা। ধর্মর করে সে উঠে বসলো, সেই সাঁওতালি পুরুষটা। ক্রুদ্ধস্বরে বললুম, কাল আবার কি করতে এখানে এসেছিলি? ভারী চালাকি পেয়েছিস না? লোকটার মুখের ভাব একটুও বদলালো না, শান্তস্বরে বলল, আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিল, আমিও তাই এসেছিলুম। তোর ঠাকুরকেই? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানে আছেন। মিথ্যে কথা, আমি নিজের চোখে দেখেছি টেলার তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন। কুটি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হলুম। সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে সকলকে জিভ বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে। আর ও কি? মূর্তির পেটের উপর গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে, মূর্তির আরও নানা জায়গাতে রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতে পারলুম না, মূর্তির দিকে আর তাকাতেও পারলুম না। কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলুম। কলকাতায় ফিরে এসেই খবরের কাগজে এই বিবরণ পড়লুম। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে.এল. কর্ম হইতে অবসর লইয়া বিলাতে যাইতেছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভব তিনি প্রাণ হারাইয়াছেন। স্থানীয় জঙ্গলের ভিতর তাহার মোটর গাড়ি পাওয়া গিয়াছে। মোটরের উপর ভিতরে ও চারিপাশে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেলর ও তাহার আর্দালির কোনো সন্ধানই পাওয়া যাইতেছে না। পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলর ও তাহার আর্দালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাদক ব্যাঘ্রেরও খোঁজ পাওয়া গিয়াছে। সে ভুতুরে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেলরের আর আর্দালির গায়ের রক্ত। এবং সেই সাঁওতালি পুরুষটাই নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলুম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলুম শিকারকুটিতে আর কখনো রাত্রিবাস করব না। কিসে কি হয় কি জানে। আমাদের গল্পটা এখানেই শেষ। আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে আপনারা ভুলবেন না। ধন্যবাদ।